আমার চেম্বারে মাঝে মধ্যে কিছু কম বয়সী মেয়ে আসেন, ব্যাগ ভর্তি ছবি নিয়ে আসে, ঐশ্বরিয়া রায়ের ছবি, অ্যাঞ্জেলিনা জোলির ছবি। ছবিটা বের করে বলবে, স্যার আমার চেহারাটা এরকম করে দিন, এই যে দেখতেছেন নাকটা এরকম 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 হবে না, দেখেন তো এরকম হবে না, চোখটা এরকম হবে না। প্লাস্টিক সার্জারি বলতে আসলে কি বোঝায়? সিনেমাতে কি দেখে একজনের চেহারা আরেকজনকে লাগিয়ে দিল, সেম চেহারা হয়ে হ্যাঁ গেল, অমুকের মতো হয়ে গেল। সেক্ষেত্রে কি সে কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? কিছুটা ফাংশন হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে। সন্তান প্রসব করবার পর একজন নারী সার্জারি করার পর হ্যাঁ তার উনি শারীরিক আবার যে ত্রুটিগুলো আগের সেগুলো মতো আবার আগের মতো ঠিক হয়ে যাবে। টান টান পেট, টান টান ব্রেস্ট, আগের মতো ওনার কম বয়সের মতো উনি ফেরত পেতে পারেন। ফিলার, বুটক্স এসব কি সার্জারির মধ্যেই পড়ে নাকি? ফিলার, বুটক্স এগুলো হচ্ছে প্রসিডিউর। অনেক পুরুষরা রয়েছেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করান, এটি আসলে কতটা নিরাপদ? হেয়ার ট্রান্সপ্লান্ট খুবই নিরাপদ একটি প্রসিডিউর। দেশ বিদেশের বহু তারকার চোখ ধাঁধানো সৌন্দর্যের পিছে আমরা প্লাস্টিক সার্জারির গুঞ্জন শুনতে পাই। তাহলে কি প্লাস্টিক সার্জারি মানে শুধুই সৌন্দর্য বাড়ানোর চিকিৎসা, নাকি এর বাইরে আছে আরও অনেক কিছু? হ্যালো ডক্টরের আজকের আয়োজনে আমরা জানব প্লাস্টিক সার্জারি আসলে কি, কখন ও কেন এটি প্রয়োজন হয়, এর ঝুঁকি বা সম্ভাবনায় কতটুকু। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে আজকে আছেন প্লাস্টিক সার্জন ডাক্তার AKM মনিরুজ্জামান সানি। ডাক্তার সানি, বাংলা নিউজ 24 এর হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং বাংলা নিউজ 24কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ আপনাকে। ডাক্তার সানি, প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে প্লাস্টিক সার্জারি বলতে আসলে কি বোঝায়? এটি কি শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের একটি চিকিৎসা? আচ্ছা, প্লাস্টিক সার্জারির সাথে শুধু আমাদের না, পুরো পৃথিবীতে মানুষের প্রথম ইন্ট্রোডাকশনটা কখনোই জানেন? সিনেমা দেখে। আচ্ছা, সিনেমাতে কি দেখে একজনের চেহারা আরেকজনকে লাগিয়ে দিল, সেম চেহারা হয়ে হ্যাঁ গেল, অমুকের মতো হয়ে গেল, কেউ মরে গেল তার চেহারাটা আরেকজন লাগিয়ে নিল। অর্থাৎ প্রথম ইন্ট্রোডাকশনটা কিন্তু হয় সিনেমার মাধ্যমে, ইভেন আমেরিকাতেও, ইউরোপ আমেরিকাতেও। তো জেনারেল যে কনসেপশন মানুষের, যে প্লাস্টিক সার্জারি হয়তো শুধু চেহারা পরিবর্তন নিয়ে কাজ করে বা মানুষের সৌন্দর্যটাকে বৃদ্ধি করা নিয়ে কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জারি হচ্ছে মোল্ডিং, অর্থাৎ একটা ভাস্কর্য যেভাবে তৈরি করা হয়, আচ্ছা, যে এক জায়গার টিস্যু আরেক জায়গায় নিয়ে যখন প্রতিস্থাপন করা হয়, সেটাই প্লাস্টিক সার্জারি। এখন এমনও তো হতে পারে যে একটা মানুষের অনেক বড় ধরনের একটা আঘাত হলো, তার শরীরের একটা অংশ নষ্ট হয়ে গেল, তো সেই টিস্যুটাকে যখন শরীরের অন্য কোনো জায়গা থেকে চামড়া, মাংস, হাড়, টেন্ডন, রক্তনালী, স্নায়ু ইত্যাদি এনে যখন রিপ্লেস করা হবে, সেটাও কিন্তু প্লাস্টিক সার্জারি। দ্যাটস ওয়াই আমরা যখন বলি যে প্লাস্টিক সার্জারির ব্যাপ্তি কতটুকু, আমরা বলছি মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত যে কোনো জায়গায় আসলে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে প্রয়োজন অনুসারে। তাহলে মানুষের মধ্যে এই যে ভুল ধারণাটা যে আসলে প্লাস্টিক সার্জারি মানে একজনের চেহারা অন্যরকম হয়ে গেল কিংবা একজনের চেহারা আরেকজনের মতো হয়ে গেল, এরকম একটা ধারণার কারণটা কি? এটা কি না জানার কারণ? না, এটা আসলে ওই যে পপুলার কালচারে আপনি প্রথম প্লাস্টিক সার্জারির সাথে আপনার পরিচয়টা কিভাবে, যেমন যেই মানুষটার দেখা যায় কোনো নিকট আত্মীয়র ক্যান্সার হয়েছিল, সেই ক্যান্সারটা কেটে ফেলে আমরা যখন রিকনস্ট্রাকশন করি, শরীরের অন্য জায়গা থেকে চামড়া মাংস এনে সেটাকে আবার নতুন করে তৈরি করি, সে কিন্তু বলে না যে প্লাস্টিক সার্জারি মানে চেহারা পরিবর্তন, তার মাথায় আসে প্লাস্টিক সার্জনরা ক্যান্সারের চিকিৎসা করে। তো আসলে ম্যাক্সিমাম মানুষের যেভাবে ইন্ট্রোডাকশন হয় উনি সেটাই ধরে নেয়, কিন্তু সেটাই তাদের মাথায় থেকে যায়, সেটাই প্রথম। এবং ইভেন আমি একজন প্লাস্টিক সার্জন, আমি ছোট থাকতে এটাই ভাবতাম, হ্যাঁ প্লাস্টিক সার্জন হয়তো চেহারা পরিবর্তন করে। আচ্ছা, সাধারণত কোন ধরনের মানে মানুষ আপনাদের কাছে এই ধরনের প্লাস্টিক সার্জারি করতে যায়? আচ্ছা, গ্রসলি আমাদের প্লাস্টিক সার্জারির কাজগুলো হচ্ছে, প্রথমত বললাম যে রিকনস্ট্রাকটিভ, যে কোনো জায়গায় যদি ক্ষত হয়, কোনো জায়গায় যদি ক্যান্সার হয়, সেটা কেটে ফেলে যে ক্ষতটা তৈরি হয় সেটাকে কাভার করা। এর বাইরে হচ্ছে জন্মগত ত্রুটি নিয়ে যে বাচ্চারা জন্মায়, আঙুল জোড়া, ঠোঁট কাটা, তালু কাটা, অতিরিক্ত হাত আঙ্গুল, আঙুল বাঁকা, পা বাঁকা ইত্যাদি নানান ধরনের জন্মগত ত্রুটির বাচ্চারা আছে। এর বাইরে বার্নের একটা পেশেন্টের আমাদের অনেক বড় লোড আছে, সেটা হচ্ছে পুড়ে গিয়ে দেখা যায় পুড়ে যাওয়ার ফলে যেই ক্ষত হয়, অথবা পুড়ে যাওয়ার ফলে সুস্থ হবারও পরে যেই বিকলাঙ্গতাগুলো হয়, হাত বেঁকে যায়, পা বেঁকে যায়, সেগুলো আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে
ঠিক করি। এর বাইরে আমাদের বড় একটা ব্রাঞ্চ হচ্ছে ব্রেস্ট সার্জারি। ব্রেস্টের ডিজিজের আমরা চিকিৎসা করে থাকি, আবার ব্রেস্টের এস্থেসিসও, ব্রেস্ট যেন সৌন্দর্যবর্ধন হয় সেটা আমরা চিকিৎসা করে থাকি। এর বাইরে আরও বড় একটা ব্রাঞ্চ হচ্ছে বডি কন্ট্যুরিং, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গা, যেটাকে পপ কালচারে বলা হয় বডি শেপিং। এটা অ্যাকচুয়ালি মেডিকেলের ভাষায় আমরা বলি বডি কন্ট্যুরিং। তো এরকম অনেকগুলো ব্রাঞ্চ। আরেকটা হচ্ছে মাইক্রো সার্জারি, অর্থাৎ আমরা মাইক্রোস্কোপের নিচে থেকে ছোট ছোট রক্তনালী এবং ছোট ছোট স্নায়ু জোড়া দিয়ে যখন এক জায়গার টিস্যু আরেক জায়গায় জোড়া লাগানো হয়, অথবা কোনো আপনি হয়তো পত্রিকায় অথবা নিউজে দেখে থাকবেন যে আঙুল কেটে গিয়েছে, হাত কেটে গিয়েছে, ইভেন পেনিস কেটে গিয়েছে। তো কেটে যাওয়ার পরে সেটা আবার পুনঃস্থাপন, অর্থাৎ আগের জায়গায় জোড়া দেওয়া হয়েছে। এটা কিন্তু মাইক্রো সার্জারি। এটা মাইক্রোস্কোপের আন্ডারে আপনার প্রত্যেকটা ছোট ছোট রক্তনালী আবার জোড়া দিতে হয়, প্রত্যেকটা স্নায়ু, প্রত্যেকটা টেন্ডন, হাড় সব কিছু কিন্তু আগের মতো জোড়া দিয়ে তাকে নতুনভাবে সেই জায়গায় স্টাবলিশ করতে হয়। এটা কিন্তু মাইক্রো সার্জারি। তো এই ক্ষেত্রে আপনাদের সার্জারি কিংবা যে প্রতিস্থাপনের কথা বললেন, সেক্ষেত্রে কি সে কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? পৃথিবীতে এমন কোনো সার্জারি নেই যেটার পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এখন আপনি বলতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়াটা কি? এই যে লম্বা একটা সার্জারি হবে, ওনাকে যে অজ্ঞান করা হবে, সেটা কিছু হ্যাজার্ড আছে না? সেই ঝুঁকিটা তো আমাদেরকে নিতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন বডির টিস্যু রিপ্লেস করি, সেটা তো অন্য কোথাও থেকে আনতে হবে, তাই না? তো সেই জায়গায়ও তো আমরা কিছুটা কম্প্রোমাইজ করে আসি। তো ইন টোটাল আপনি যদি বলেন, আমাদের বড় ধরনের একটা ভয় থাকে যে প্রথমত হতে পারে সার্জিক্যাল ফেইলার, অর্থাৎ এই যে আমি নতুন করে জোড়া দিয়ে আসলাম এটা ফেল হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে কি, এই যে আমি আরেক জায়গা থেকে নিয়ে আসলাম সেখানে আমাকে কিছুটা ফাংশন হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে। তৃতীয়ত এত লম্বা একটা সার্জারি, যে এত লম্বা সময় অজ্ঞান থাকবেন, সেটারও কিছু হ্যাজার্ড মাথায় নিয়েই আমাদেরকে সার্জারিগুলো করতে হয়। আর সেক্ষেত্রে নারীদের যে সার্জারিগুলো রয়েছে, কিংবা যেমন ধরুন যেসব নারী তারা বাচ্চা প্রসবের পর শারীরিক যে পরিবর্তন কিংবা সেটি আগের শেপে ফিরিয়ে আনতে সার্জারি হয়, কিংবা এই ধরনের কোনো সার্জারি রয়েছে কিনা? অবশ্যই, কি ধরনের, অবশ্যই কতটা নিরাপদ সেই সার্জারি? এটা হচ্ছে স্পেশালি নারীদের ক্ষেত্রে দেখা যায় যারা ফ্যামিলি কমপ্লিট করে ফেলেন, 2টা 3টা 4টা বাচ্চা নিয়ে নিয়েছেন। তো তখন মানুষের ত্বকেরও ইলাস্টিসিটির একটা লিমিট আছে, এবং আমাদের বয়স যত বাড়তে থাকে ত্বকের ইলাস্টিসিটি তত কমতে থাকে। এই জন্যই এতবার গর্ভধারণ করলেন, উনি ব্রেস্ট ফিডিং করালেন, উনার কিন্তু শরীরের ত্বক কিন্তু লুজ হতে শুরু করে। তখন দেখা যায় পেটটা সামনের দিকে ঝুলে পড়ে, ব্রেস্টগুলো ঝুলে পড়ে। তো এটা কিন্তু সার্জারির মাধ্যমে পুরোপুরি আবার একদম কম বয়সের মতো টান টান করা সম্ভব। এটা সম্ভব সার্জারি? অবশ্যই সম্ভব। এটা কি মানে খুব কস্টলি নাকি? আসলে কস্টটা তো খুব খুব ভ্যারিয়েবল একটা ব্যাপার, কারণ কস্টটা ডিপেন্ড করে আপনি কার কাছে করাচ্ছেন, কোথায় করাচ্ছেন, এবং কি প্রক্রিয়ায় সার্জারিটা হচ্ছে, কতদিন এরপরে হসপিটাল থাকতে হচ্ছে, পেশেন্টের রিকভারি পিরিয়ডটা কেমন ছিল, সবকিছুর উপরে। তো সেক্ষেত্রে যে সার্জারি করার পর শারীরিক যে গঠন একটা পরিবর্তন, সেটা কতদিন স্থায়ী হয়? সার্জারি পরে সারা জীবন থাকবে? মানে একজন সন্তান প্রসব করবার পর একজন নারী সার্জারি করার পর উনি আবার আগের মতো ঠিক হয়ে যাবে, টান টান পেট, টান টান ব্রেস্ট, আগের মতো ওনার কম বয়সের মতো উনি ফেরত পেতে পারেন। এবং এটা অবশ্যই স্থায়ী। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো কন্টিনিউয়াসলি বুড়া হই। দেখা গেল ঠিকই আছে, ওনার ডায়েটিংটা হয়েছিল, 40 বছর বয়স উনি করেছিলেন, তার মানে এই না যে উনি 60 বছরে গিয়ে বুড়া হবেন না, কারণ ওনার অন্যান্য টিস্যু যে ইলাস্টিসিটি লস করছে, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ এটা অবশ্যই স্থায়ী, কিন্তু ওনার অন্যান্য এজিং কিন্তু চলতে থাকবে। সেক্ষেত্রে স্থায়ী হলে কি কোনো ধরনের শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো নেতিবাচক প্রভাব রয়েছে কিনা? না, সেই ক্ষেত্রে সার্জিক্যাল কমপ্লিকেশন কিন্তু নাই। কিন্তু আমরা কিছু জিনিস খুব ক্লিয়ারলি আগে থেকে কথা বলে নেই। যেমন যেই অপারেশনটা আপনি আপনার জীবনের মান উন্নয়নের জন্য করছেন, যেটা না করলে আপনার জীবন মরণের সাথে সম্পর্কিত না, সেই সার্জারিগুলোই কিন্তু লম্বা কনসালটেশন প্রয়োজন। কারণ তখন আমরা কথা বলি যে না, আপনি কি শিওর আপনার ফ্যামিলি কমপ্লিট, আপনি কি শিওর আপনি আর বাচ্চা চান না। কেউ যদি বলে চায়, তখন আমরা এটা মাথায় রেখে অতটুকু টাইটেনিং করি যে উনি পরবর্তীতে একটা বাচ্চা নিতে পারবেন। আবার কেউ যদি বলেন যে না, আমি শিওর, আই এম ডান,
আমার ফ্যামিলি কমপ্লিট। তো তখন আমরা সেটা মাথায় রেখে ওনাকে যতটুকু সম্ভব টাইটেনিং করা দেয়। সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে আমার জানার জন্য একটু জানতে চাই যে এই সার্জারি করার পর কোনো ধরনের বাড়তি যত্ন নিতে হয় কিনা, যেসব নারীরা এই ধরনের সার্জারি করান বা করতে চান তাদের জানার জন্য। বাড়তি যত্ন তো অবশ্যই নিতে হবে। যেমন ধরেন এটা তো বড় একটা সার্জারি, যেমন আমরা যেটা করে থাকি পেটের লাইপোসাকশন করি, সাথে পেটের অতিরিক্ত চর্বি, ত্বক সবকিছু কমাই। শুধু ত্বক এবং চর্বি না, পেটের নিচে যেই ফাঁসাগুলো আছে সেগুলো টাইটেনিং করে আসতে হয়। তো স্বাভাবিকভাবে এটা একটা বড় সার্জারি। একটা বড় সার্জারির পর দেখা যায় 5 থেকে 7 দিন কিন্তু তার রেস্টের প্রয়োজন হয়, এবং তাকে নর্মাল লাইফে তার ডে টু ডেজ অ্যাক্টিভিটিসে ফিরতে মিনিমাম 2 সপ্তাহ লেগে যায়। এই সময়টা তো তাকে একটু সতর্ক থাকতে হয়। অনেক ক্ষেত্রে আমরা ড্রেন রাখি 3 থেকে 5 দিন। এটা তো অবশ্যই কি বলা যায়, সতর্কতা মেনটেন করেই আমরা। দীর্ঘমেয়াদী না সেটা? দীর্ঘমেয়াদী না। আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম। মানে মোটামুটি 2 সপ্তাহের মধ্যে একজন মানুষ বডি কন্ট্যুরিং সার্জারি করে, লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি করে 2 সপ্তাহের মধ্যে তার রেগুলার অ্যাক্টিভিটি ফিরতে পারেন। রেগুলার অ্যাক্টিভিটি এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। একদমই। ডক্টর সানি, আরেকটি বিষয় জানতে চাই, নারীদের বিষয় জানলাম, জি। একটু পুরুষ প্রসঙ্গে আসতে জি। চাই যে পুরুষরা কি আপনাদের কাছে কোন ধরনের সমস্যাগুলো নিয়ে যান, বা তাদের প্রবণতা কেমন আপনাদের কাছে যাওয়ার? প্রথমত হচ্ছে গিয়ে ট্রমা, অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, এগুলো নারী পুরুষ ভেদে সবাই সমানভাবেই আসে। সেটাই কিন্তু উনি নিজের ইচ্ছায় আসেন না, তার জীবন তাকে বাধ্য করে যে না, ওকে গো ফর সার্জারি। কিন্তু নিজের ইচ্ছায় কখন আসে সেটা আমি বলি। নিজের ইচ্ছায় খুব কমন আমরা যে কেসটা পাই সেটা হচ্ছে গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়ার ব্যাপারটা হচ্ছে একজন পুরুষ কিন্তু তার বুকের শেপটা মেয়েদের মতো, অর্থাৎ মেইলি স্তন আছে এরকম পুরুষ, এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আপনি খেয়াল করে দেখবেন স্কুল কলেজে, স্পেশালি পিউবার্টির পরে, বয়ঃসন্ধির পরে, এরকম অনেক ছেলে থাকে যাদের শারীরিক গঠনটা একটু মেয়েদের মতো। আচ্ছা। তো ইনিশিয়ালি আমরা যখন নিড এবং ওয়ান্টের পার্থক্যটা ভুলে যাই, তখন কিন্তু মনে হয় এটা মনে হয় লাক্সারি, সে তো এটা নিয়ে খুব সুন্দর জীবনযাপন করছে। আপনার দূরে থেকে মনে হচ্ছে সে সুন্দর জীবনযাপন করছে, কিন্তু আপনি কখন তার সাথে কথা বললে বুঝবেন তার জীবনটা কিন্তু অনেক কঠিন। কেন কঠিন? তার সহপাঠীরা তাকে বুলিং করে, সে কোথাও গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারে না, সে একটা জিমে গিয়ে সেরকম ড্রেস পরতে পারে না, সে কোথাও সুইমিং করতে পারে না, সে সবসময় ঢিলা ঢালা জামা পরতে হয়, সে সবসময় দেখা যায় একটা শাল বা ওড়না ব্যবহার করে। তো তার জীবনটা কিন্তু কমফোর্টেবল না, মানে অন্য ছেলেদের মতো না। হ্যাঁ, বুলিং এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ফিজিক্যাল প্রবলেম করে না, তার যে ওভারঅল পার্সোনালিটি সেটাকে খুব ক্রিপেল করে দেয়। সে আত্মবিশ্বাস পায় না, সে কোথাও দাঁড়িয়ে কথা বলবে সেই সাহসটা সে ভিতর থেকে পায় না। তার সবসময় মাথায় থাকে যে আমি হয়তো এখানে 1000 মানুষের সামনে দাঁড়ালে সবাই মনে হয় আমার এটাই খেয়াল করবে। তো তখন দেখা যায় তার পার্সোনালিটি ডেভেলপমেন্টে খুব বড় ধরনের একটা প্রবলেম হয়। তো আমরা কিন্তু এখন আগে এটাকে মনে করতাম এটা একটা ওয়ান্ট, উনি মনে হয় চায়, এই জন্য আমরা তার গাইনোকোমেশিয়াটা কারেকশন করছি। কিন্তু আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারলাম এটা অ্যাকচুয়ালি ওয়ান্ট না, এটা তার নিড, এটা তাকে করতে হবে। তাকে একটি সুস্থ, স্বাভাবিক এবং সাইকোলজিক্যালি সাউন্ড জীবনযাপনের জন্য এই কাজটাকে কারেকশন করে দিলে তার জীবনটা অনেক সহজ হয়ে যায়। সেক্ষেত্রে সার্জারি ক্ষেত্রে কি পুরুষরা যাচ্ছে আপনাদের কাছে? অনেক, সেটা হার কিরকম? অনেক অনেক মানে আমি বলি, আমরা আবার বয়সটাকে একটু খেয়াল করি। যেমন ধরেন পিউবার্টির সময় যে গাইনোকোমেশিয়াগুলো হয় ওটা ম্যাক্সিমাম কিন্তু রিভার্সিবল, অর্থাৎ বয়সের সাথে সাথে যখন পুরুষ হরমোন আপার হ্যান্ড নেয় সেই ব্রেস্টগুলো কিন্তু চলে যায়। তো আমরা বলি যে ঠিক আছে, তোমার তো এখনো 12 বছর থেকে শুরু হয়েছিল, এখন 18 বছর, ঠিক আছে আরও 1 বছর দেখি। কিন্তু যখন দেখি 19-20 বছর হয়ে গেছে তখন আমরা সার্জারির কথা প্ল্যান করি। আবার অনেক ক্ষেত্রে কেউ যখন অনেক আর্লি আসে, যেমন এটা আসলে আসে না ইউজুয়ালি, স্পেশালি আমাদের সোসাইটিতে তো একেবারেই না। দেখা যায় 12, 13, 14 বছরের একটা ছেলে, সে শুরুতেই ফিল করলো যে না আমার তো ব্রেস্ট ডেভেলপ করছে, তো তখন কিন্তু কিছু মেডিসিনও কাজ করে ইনিশিয়ালি। কিন্তু ওরকম আমরা পাই না, আমরা অ্যাকচুয়ালি তাদেরকেই পাই যাদের পারসিস্টেন্ট, যাদেরটা ধরেন বয়স হয়ে গেছে 16, 17, 18, 19 হয়ে গেছে কিন্তু ব্রেস্টটা যায়নি, তারাই আমাদের কাছে আসে এবং তাদেরকে আমরা খুব যত্ন সহকারে একদম দাগহীনভাবে এটা খুব সার্জিক্যালি ম্যানেজ করতে পারি। শুধু কি এই প্রবলেম নিয়ে আসে নাকি আরো অন্য কোনো ধরনের প্রবলেম আছে? এটা অবশ্যই বেশি, যে নিজের প্রবলেম, সাইকোসোশ্যাল প্রবলেম নিয়ে। এর বাইরে তো আছেই, যেমন ট্রমা,
রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার দেখা গেল আঘাত হয়ে পায়ের হাড়টা বের হয়ে গেছে, এখন এটাকে কাভার করতে হবে, এটার প্লাস্টিক সার্জারির প্রয়োজন। শরীরের কোনো অংশ কেটে পড়ে গেছে, সেটা প্লাস্টিক সার্জারির প্রয়োজন। কোথাও ক্যান্সার, স্পেশালি ত্বকের ক্যান্সার, সেটা তো ডেফিনেটলি এটা কেটে আলটিমেটলি নতুন করে টিস্যু এনে ওটাকে আবার রিকনস্ট্রাকশন করতে হয়, আবার সেই যেই ফর্ম ছিল সেই ফর্মটাকে ফিরিয়ে আনতে হয়, সেটা তো প্লাস্টিক সার্জারির প্রয়োজন। আর ছোট বাচ্চাদের তো জন্মগত ত্রুটির মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ঠোঁট কাটা, তালু কাটা। এর বাইরে আমরা আরও অনেক পাই হচ্ছে আঙুল জোড়া লাগা, দেখা যায় 2-3টা আঙুল জোড়া লাগে। আবার থাকে অনেক আঙুল বেশি, আবার অনেকের থাকে জন্মগতভাবেই হাত পাগুলো একটু বাঁকা। তো এই গ্রস এরপর হচ্ছে জন্মগত কানের ত্রুটি, কানের একটা অংশ নাই বা কানের পুরোটাই নাই। তো এরকম অনেক রকমের জন্মগত ত্রুটি নিয়ে বিভিন্ন লেভেলে আরেকটা বিষয় জানতে চাই, এটি তুই গেল যে ত্বকের কিংবা শরীরের অনেক প্রতিস্থাপন রয়েছে আপনাদের সার্জারির ক্ষেত্রে, অনেক পুরুষরা রয়েছেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করান, এটি আসলে কতটা নিরাপদ? প্রথমত হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু খুব বড় ধরনের ম্যাসিভ সার্জারি না। আচ্ছা, এটাকে আমরা বলি ইনভেসিভ প্রসিডিউর, অর্থাৎ এটার জন্য পুরোপুরি অজ্ঞান করতে হয় না, এবং এক একজনের ডিমান্ড এক এক রকম। অনেকের থাকে যে অল্প একটু হেয়ার ট্রান্সপ্লান্ট করলেই হয়ে যাবে, আবার অনেকের থাকে পুরো মাথা খালি অনেক হেয়ার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন। ইউজুয়ালি আপনি যদি গ্রসভাবে বলেন, হেয়ার ট্রান্সপ্লান্ট খুবই নিরাপদ একটি প্রসিডিউর, কিন্তু এরপরেও অ্যাক্সিডেন্ট যে হয় না তা না। এরকম অনেক কিছু রিপোর্ট আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এটা খুবই নিরাপদ। যেমন ধরেন আপনি যে রাস্তায় বের হন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় না? হ্যাঁ, হয়তো, যে কোনো সময় কিন্তু হতে পারে। তাই বলে কি আমরা হাইওয়েতে ওঠা বন্ধ করে দেই না তো। তো সার্জিক্যাল কমপ্লিকেশনগুলো বা সার্জিক্যাল অ্যাক্সিডেন্টগুলো এরকমই, যে হয়তো 10,000-এ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দ্যাট ডাজেন্ট মিন যে বাকি 9,999 জন এটা থেকে সুফল পায় নাই। আচ্ছা, সেক্ষেত্রে যারা চুল পড়া বা টাক পড়ার ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টটা করেন তারা নিরাপদে করতে পারেন। নিরাপদে করতে এটি পারেন। আরেকটি বিষয় জানতে চাই, প্লাস্টিক সার্জারির মাধ্যমে বয়সের ছাপ কি ঠেকানো যায় কিনা, এটা কতটা স্বাস্থ্যসম্মত? এখন দেখেন, আপনাকে যদি স্রোতের বিপরীতে কিছু করতে হয়, তাহলে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে। এইজিং একটা নর্মাল প্রসিডিউর, একটা নর্মাল প্রসেস। আমাদের বয়স বাড়ছে, আমাদের সেলগুলো বুড়ো হচ্ছে, তাদের টেম্পারমেন্ট নষ্ট হচ্ছে, আমরা বুড়ো হচ্ছি। কিন্তু এটাকে যদি ঠেকাতে হয়, ডেফিনেটলি আপনাকে প্লাস্টিক সার্জারি করতে হবে, যাতে অ্যাটলিস্ট ইউ লুক ইয়াং। মন তো অনেকের ইয়াং থাকে, মন দেখা যায় 90 বছরেও বলে যে হ্যাঁ আই ফিল লাইক 16, কিন্তু শরীর তো আর ইয়াং থাকে না, শরীরে তো টেম্পারমেন্ট আছে। তো তখন দেখা যায় টেম্পারমেন্ট যখন নষ্ট হতে শুরু করে, তখন ইলাস্টিসিটিও নষ্ট হতে শুরু করে। একটু আগে যেটা বলছিলাম যে বয়সের সাথে সাথে স্কিন বা ত্বক আগের মতো টান টান থাকে না, রিট্র্যাক্ট করে না, তখন দেখা যায় সব ঝোলা শুরু হয়। এখন আমরা যেটা করি যে বয়সের ছাপ কোথায় কোথায় পড়ছে সেই অনুযায়ী চিকিৎসাগুলো করি। এমন না যে সব জায়গায় সার্জারি লাগে, অনেক জায়গায় সার্জারি ছাড়াও সম্ভব। আবার কিছু কিছু জায়গায় যেখানে অনেক অতিরিক্ত চামড়া হয়ে যায়, চামড়া ঝোলা শুরু করে, সেসব জায়গায় অবশ্যই ওপেন সার্জারি প্রয়োজন। সেক্ষেত্রে যে ত্বকে যে ফিলার, বোটক্স এসব কি সার্জারির মধ্যেই পড়ে নাকি? ফিলার, বোটক্স এগুলো হচ্ছে প্রসিডিউর। আচ্ছা, ফিলার অ্যাকচুয়ালি বয়সের সাথে যত না জড়িত, ফিলারটা জড়িত হচ্ছে ইচ্ছার সাথে। যেমন ধরেন ফিলারটা একটা 6 থেকে 9 মাস থাকে। আমরা নর্মালি হায়ালুরনিক অ্যাসিড যেটা ব্যবহার করি, তো কেউ চায় যে না ঠিক আছে আগামী 3 মাস পরে আমার বিয়ে, আমি চাচ্ছি আমার বিয়ের সময় আমার নাকটা একটু উঁচু দেখাক, কিন্তু আমি কোনো সার্জারি করতে চাই না, আমি সার্জারি খুব ভয় পাই। আচ্ছা আচ্ছা। তো সে কী করবে, বলবে যে স্যার আমাকে একটু ফিলার দিয়ে দেন। তো তখন দেখা যায় আমরা ফিলার দিয়ে দেই। মানে ফিলারটা হচ্ছে টেম্পোরারি একটা প্রবলেমের সলিউশন। অনেকে দেখা যায় যে ফেসের যে গ্রুপগুলো আছে, যে ভাঁজগুলো আছে, অনেক প্রমিনেন্ট হয় বয়সের সাথে সাথে। তো তখন তারা বলে যে আপাতত আমাকে একটু ফিলার দিয়ে দেন। তখন আমরা বলে দিই যে দেখেন এটা কিন্তু দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু 6 থেকে 9 মাস পরে আবার আগের মতো হয়ে যাবে। ইভেন আপনাকে তখন এসে আমাকে বলা যাবে না যে আমি তো আগের চেয়ে বুড়ো হয়ে গেছি। তো ডেফিনেটলি আপনি তো জীবনে তো আরো 9 মাস বেড়েছে আপনার বয়স, আপনি ডেফিনেটলি আগের থেকে একটু হলেও বুড়ো হবেন। বোটক্সটাও কি একই ধরনের কাজ? বোটক্সটা একই ধরনের। বোটক্সটা অ্যাকচুয়ালি মাসলকে কি বলা যায় অসার করে রাখে। মাসল যখন কন্ট্রাক্ট করে তখনই কিন্তু আমাদের ফেসে চামড়াগুলো ভাঁজ হয়। তখন বোটক্স দিয়ে আমরা মাসলটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, এই যে 3 থেকে 6 মাসের জন্য অসার করে রাখি,
এই সময়টায় চামড়ার ভাঁজগুলো দেখা যায় না। এসব ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে কিন্তু ডাক্তার নন, কিন্তু বিউটি এক্সপার্ট, হ্যাঁ। এরকম অনেক ধরনের সস্তা কিংবা অদক্ষ হাতে অনেকে চিকিৎসা করান। এটা আসলে এই চিকিৎসাগুলো নেওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ, কিংবা প্লাস্টিক সার্জারি যদি কেউ করাতে চান তাদেরকে সঠিক ডাক্তার নির্বাচনে বাছাই করবেন কিভাবে সঠিক ডাক্তার, এটিতে আপনি কি পরামর্শ দেবেন? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে কিন্তু একটা রেগুলেটরি বডি আছে, এটার নাম হচ্ছে বিএমডিসি। বিএমডিসি যেই ডিগ্রিগুলোকে স্বীকৃতি দেয় না, সেই ডিগ্রি ছাড়া কিন্তু আপনি সেই বিষয়ের স্পেশালিস্ট হতে পারবেন না। এখন যদি বলি যে প্লাস্টিক সার্জারিতে কী ডিগ্রি আছে, প্লাস্টিক সার্জারিতে মাত্র 2টা ডিগ্রি আছে যেটা বিএমডিসি রিকগনাইজ করে। একটা হচ্ছে এমএস আর একটা হচ্ছে এফসিপিএস। এর বাইরে যে যাই বলুক, সে কিন্তু বাংলাদেশ এর ভিতরে প্লাস্টিক সার্জারি করার অনুমতি তার কিন্তু নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে কথাটা বললেন যে বিউটি পার্লারের মতো, ব্যাঙের ছাতার মতো জায়গায় জায়গায় গলিতে গলিতে অনেকগুলো সেন্টার ডেভেলপ করেছে। কিছু কিছু জায়গায় তাও তারা একজন এমবিবিএস ডাক্তারের সাথে কনসাল্ট করে, আবার কিছু কিছু জায়গায় সেটাও নাই। দেখা যাচ্ছে একজন বিউটিশিয়ান, উনি লেজার করছেন, উনি বোটক্স দিচ্ছেন, এটা আমরা অহরহ দেখছি, উনি ফিলার দিচ্ছেন। এগুলো কতটা ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, উনি হয়তো টেকনিক্যাল কাজটা জানেন, উনি ইনজেকশন পুশ করতে পারেন, এটা উনি পারেন, কিন্তু উনি জানেন না কি করা যাবে না। উনি জানেন না এটার কারণে যে ওনার জীবনের ঝুঁকি হতে পারে, উনি জানেন না যে এই জায়গায় যে দেয়া যাবে না, উনি জানেন না যে এখানে দিলে কি বিপদ হতে পারে। দিস ইজ দ্য প্রবলেম। তো তারা তো দেখতে দেখতে তো দেখা যায় পড়ালেখা ছাড়াও মানুষ অনেক কিছু শিখে যায়, কিন্তু উনাদের মাধ্যমে করলে আপনার যে কমপ্লিকেশনটা হবে সেটার জন্য আপনাকে সারা জীবন পরবর্তীতে পস্তাতে হবে। তো এই জন্য এই ব্যাপারগুলো নিয়ে ওই যে বললাম, বাংলাদেশের প্রেক্ষাপটে 2টা ডিগ্রিকেই বাংলাদেশের গভর্নিং বডি দ্যাট ইজ বিএমডিসি রিকগনাইজ করে। একটা হচ্ছে কি এমএস এবং এফসিপিএস। যদি কারোর প্লাস্টিক সার্জারিতে এমএস বা এফসিপিএস করা না থাকে, সে অবশ্যই বাংলাদেশের ভিতরে বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন না, এবং তার কাছে করানোটা অবশ্যই অনুচিত। প্লাস্টিক সার্জনের বাইরে করাটা অবশ্যই অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং অনেক বেশি অনুচিত। প্লাস্টিক সার্জারি আসলে কাদের করা উচিত না? প্লাস্টিক সার্জারি বলতে আপনি কি এস্থেটিক সার্জারি, সৌন্দর্য বর্ধনের কথা বলছেন? দুটোই হতে পারে, কিছু না, কিছু কিছু সার্জারি আছে প্রয়োজন, ওটা কাউকে বাদ দেওয়া যাবে না। কেউ ট্রমা, আঘাত পেয়ে আসলো, তাকে কি আপনি বাদ দিতে পারবেন? পারবেন না। কারো পুড়ে গেল, সেটা তো করতেই হবে। জীবন বাঁচানোর জন্য কিছু প্লাস্টিক সার্জারি সেগুলো তো করতেই হবে, সেগুলো আপনার চুজ করার অধিকার নাই। এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে, আপনি তাহলে বডি শেপিং কাদের কাদের করবো না। প্রথম কথা হচ্ছে, যারা অনেক বেশি খুঁতখুঁতে, তাদের প্লাস্টিক সার্জারি করা যাবে না। কারণ হচ্ছে, আমি খুব ইন্টারেস্টিং একটা গল্প বলি। আমার চেম্বারে মাঝে মধ্যে কিছু কম বয়সী মেয়ে আসেন, 25-30 বছরের মাঝে। তারা কি করে, ব্যাগ ভর্তি ছবি নিয়ে আসে, ঐশ্বরিয়া রায়ের ছবি, অ্যাঞ্জেলিনা জোলির ছবি। ছবিটা বের করে বলবে, স্যার আমার চেহারাটা এরকম করে দিন, এই যে দেখতেছেন নাকটা এরকম 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 হবে না, দেখেন তো এরকম হবে না, চোখটা এরকম হবে না। প্রথম কথা, তারা বাদ, তাদের সাথে আর কোনো কথাই নাই। তাদেরকে বুঝা বলতে হবে, দেখেন আপনার চেহারা যেরকম, আপনার চেহারার মধ্যে এই অল্প কিছু পরিবর্তন সম্ভব। ওটা আসলে নাটক সিনেমার গল্প, যে অমুকের চেহারা তুলে আরেকজনকে লাগিয়ে দেয়, এটা রিয়েল লাইফে সম্ভব না। অর্থাৎ যাদের এক্সপেকটেশনটা অনেক হাই, তাদেরকে রিয়েলিটিতে নামিয়ে আনতে হবে। আমরা এটাকে বলি এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। এটা একটা লম্বা কনভারসেশন করে আমরা একটা নেগোসিয়েটিং পয়েন্টে আসার চেষ্টা করি, যে ঠিক আছে, আমি যা প্রোভাইড করতে পারবো তার সাথে কোনোভাবে তার এক্সপেকটেশন মিলে কিনা। যদি না মিলে, তাকে ধরাও যাবে না, টাচ করা যাবে না, গেল। আরেকটা হচ্ছে, বডি শেপিং এর ক্ষেত্রে অনেকে দেখা যায় অনেক বেশি ওভারওয়েট, উনি এসে বলবেন যে আমাকে লাইপোসাকশন করে 50 কেজি ওজন কমিয়ে দেন, যেটা আসলে রিয়েলিটিতে এটা সম্ভব না। ওভারওয়েট হলে আমরা তাকে সবসময় একটা ওয়েট জার্নি করতে বলি, যে ঠিক আছে, আপনাকে 3 মাসের একটা প্ল্যান দিলাম, 6 মাসের একটা প্ল্যান দিলাম, আপনি এতটুকু ওয়েট রিডাকশন করে আসবেন। আপনি যদি আপনার প্রমিসে কনসিস্টেন্ট থাকেন, সেক্ষেত্রে আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করব। তো দেখা যায় ম্যাক্সিমাম মানুষই ওই যে জার্নি, সেই কথাটা শুনেই পালিয়ে যায়। সবাই চায় যে রেডিমেড, আমি 150 কেজি নিয়ে ঢুকলাম, আমি 70 কেজি ওজনের ফিট একজন মানুষের বের হব। এটা রিয়েলিটিতে সম্ভব না। প্লাস্টিক সার্জারি স্পেসিফিক বডি শেপিংগুলা স্পেসিফিক জোন নিয়ে, যেমন কেউ যদি বলে যে আমার পেটটা একটু অনেক বড়, এটা একটু কমা দেন, এটা পসিবল। কেউ যদি বলে যে না, আমার ব্রেস্টটা একটু ছোটো, আমার ব্রেস্টটা একটু সুন্দর করে দেন, এটা পসিবল।
কেউ যদি বলে যে না আমার ব্রেস্টটা অনেক বেশি শরীরের তুলনায় বলে ছোট করা সম্ভব কিনা, সেটা সম্ভব। কিন্তু কেউ যদি বলে যে আমি 150 কেজি, আমাকে 60 কেজির ওজনে কেউ বানিয়ে দেন, এটা কিন্তু পসিবল না। তো আমরা সেই কনসালটেশনগুলো অনেক লম্বা সময় ধরে করি, যে দেখেন আমরা এটা প্রোভাইড করতে পারবো, আপনার এক্সপেকটেশনের সাথে এটা যাচ্ছে কিনা আপনি একটু সাউন্ডভাবে চিন্তা ভাবনা করে বলেন। কোনো তাড়া নেই, আপনি আজকে সিদ্ধান্ত দিতে আপনি বাসায় যান, আরও চিন্তা ভাবনা করেন, এরপর আমাদেরকে কিছু জানান। আপনি যেটি বললেন যে যেসব মেয়েরা যায় ছবি নিয়ে যে এই নায়িকার মতো আমাকে করে দিতে হবে, কিন্তু আমরা তো দেখি যে অনেক হলিউড কিংবা বলিউডের নায়িকারা তারা প্লাস্টিক সার্জারি করে তার চোখ নাকটা চেঞ্জ করেছেন কিংবা ঠোঁটটা একটু চেঞ্জ করেছেন, এরকম কি পেশেন্ট যায় আপনাদের কাছে? এটা যায়। এখন দেখেন, আমার যে ফেশিয়াল প্রোফাইল, আপনার যে ফেশিয়াল প্রোফাইল, এটা একটা ভাগ আছে যে আপনার ফেসের মধ্যে কি কি পরিবর্তন করা সম্ভব, এটা কেমন দেখাবে। আচ্ছা, আমার ফেশিয়াল প্রোফাইলে যে পরিবর্তন আপনার উপর করতে চাই সেটা কিন্তু হবে না। এখন ঋত্বিক রোশনের যে চেহারা, তার যে স্ট্রাকচার, আর শাহরুখ খানের চেহারা যে স্ট্রাকচার, দুটো তো সেম না। এখন হুবহু একজনের মতো হবে না, কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে থেকে পরিবর্তন করা সম্ভব। আপনার ঠিক সেইটি বিবেচনা করে সেটা আমরা বলে দিই যে না আপনার এটা করা সম্ভব, এটা করা সম্ভব না। আচ্ছা, কেউ যদি প্লাস্টিক সার্জারি করেও, তাহলে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে কত সময় লাগতে পারে? এই যে অনেক প্লাস্টিক সার্জারি আছে যে আপনি করে পরের দিন থেকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন। যেমন কিছু আমরা যেমন নাকের ছোট ছোট সমস্যা নিয়ে আসে, তখন আমরা ছোট ছোট রাইনোপ্লাস্টি করি, ডিপ রাইনোপ্লাস্টি, উইড রিডাকশন, এগুলো দেখা যায় পরের দিন থেকেই উনি স্বাভাবিক জীবনযাপন করেন। অনেক আছেন ডাবল চিন নিয়ে, যে আমার ডাবল চিনটা একটু কমিয়ে দেন, উনি পরের দিন থেকেই স্বাভাবিক জীবনযাপন করেন। কমানো সম্ভব সার্জারি? 100% সম্ভব। ডাবল চিনের সমাধানটা খুব ম্যাজিক্যাল। ইভেন ওটা দাগও থাকে না, আমরা এত ছোট পোর্ট দিয়ে চিনটাকে রিডাকশন করি যে ওটার কোনো দাগও থাকে না। তো দেখা যায় অনেক সার্জারি আছে যেগুলো পরের দিন থেকে উনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবেন। আবার অনেক সার্জারি আছে যেটার অনেক বেশি ডিসেকশন দরকার, অনেক বেশি সময় দরকার। তো সেগুলো তো যেমন আমরা লাইপোঅ্যাবডোমিনোপ্লাস্টির কথা বলছিলাম, যে পেটের বিশাল বড় পেট, তার সেটা ছোট করতে চান, সেটা কিন্তু সময় দিতে হবে, এবং ওনাকেও কিন্তু সার্জারির পরে একটা মোটামুটি 1 সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে। ডাবল চিনটা কি একেবারে পার্মানেন্টলি করা সম্ভব? আচ্ছা, বর্তমানে বাংলাদেশে সবচেয়ে কোন ধরনের প্লাস্টিক সার্জারিগুলো করা হচ্ছে, আর আসলে এগুলোর মান বা কেমন আপনি মনে করেন? বাংলাদেশে এখনো যদি আপনি সংখ্যার কথা চিন্তা করেন, এখনো রিকনস্ট্রাকশনই আমরা বেশি করি। যেমন বাংলাদেশে অনেক বেশি ট্রমা হয়, অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, অনেক ভায়োলেন্স হয়, অনেক দুর্ঘটনা হয়, অনেক জায়গায় ইলেকট্রিক ইনজুরি হয়। তো এখন আমরা রিকনস্ট্রাকশনই বেশি করছি। তো দেখা যায় দেশের ওভারঅল আর্থসামাজিক অবস্থা যখন পরিবর্তন হয়, তখন এগুলো কমে আসে, দুর্ঘটনা কমে আসে, আর মানুষের নিজেকে পরিবর্তন করার আকাঙ্ক্ষাটা বাড়তে থাকে। তো এই জন্য দেখা যায় বাংলাদেশে আমরা বেসিক্যালি রিকনস্ট্রাকশনটা বেশি করি, কিন্তু উন্নত বিশ্বে তারা এস্থেটিকটাই বেশি করে। বাংলাদেশ থেকে কি আসলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই? একেবারেই প্রয়োজন নেই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বিদেশের সার্জনরা কখনোই এত সার্জারি তার জীবনযাপনে করে না যতটা আমরা করে থাকি। কারণ স্বাভাবিকভাবে আমরা একটা ডেন্সলি পপুলেটেড সোসাইটিতে বসবাস করি, যেখানে দেখা যায় আমাদের ট্রেনিং পিরিয়ডেই অনেক সার্জারি করতে হয়, যেটা উন্নত বিশ্বে কিন্তু সার্জনদের এক্সপোজারটা একটু কম। তাই বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট সার্জারির জন্য বাইরে যাওয়াটা একেবারে রিকমেন্ডেড না। তো ভবিষ্যতে বাংলাদেশে প্লাস্টিক সার্জারির জন্য কোন কোন ধরনের প্রযুক্তি আসতে চলেছে? প্রথম কথা হচ্ছে, যেটা রিকনস্ট্রাকশন, এটা কিন্তু নিড। এটা প্রযুক্তি আসুক না আসুক, মানুষ চাক না চাক, এটা কিন্তু থাকতেই হবে। আর আপনি যেটা বলছেন যে যেটা এস্থেটিক্স, অর্থাৎ আমি আমার সৌন্দর্যটাকে অগমেন্ট করতে চাই, সেটা কিন্তু ওভারঅল দেশের আর্থসামাজিক অবস্থা, দেশের সোশ্যাল যেই কি বলা যায় মাইন্ডসেট, সব কিছুর উপর ডিপেন্ড করবে। তো সেটা আসলে শুধুমাত্র সার্জিক্যাল সিদ্ধান্তই না, এটা ওভারঅল দেশের আর্থসামাজিক অবস্থা যখন উন্নয়ন হয়, তখন দেখা যায় এস্থেটিক সার্জারিগুলো অনেক বেড়ে যায়। আসলে একজন মানুষের সৌন্দর্য কিংবা ত্বকের যত্নে কি প্লাস্টিক সার্জারিকে গুরুত্ব দেওয়া উচিত? দেওয়া হলে কতটা দেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে, ত্বকের যত্ন কিন্তু ব্যক্তিগত ব্যাপার, এটা কিন্তু সার্জিক্যাল কোনো প্রবলেম না। ত্বকের যত্ন আপনি নিজে দেখে নিতে পারেন, এর জন্য সার্জারি প্রয়োজন হয় না। সার্জারি তখনই প্রয়োজন হবে যখন আপনার
শরীরের পরিবর্তনটা আপনি একসেপ্ট করতে পারছেন না। আচ্ছা, যখন আপনার মনে হচ্ছে যে না, আমার শরীরের এই অংশটা আমার শরীরের সাথে ঠিক যাচ্ছে না, বা এই অংশটা আমার ব্যক্তিত্বের সাথে যাচ্ছে না, বা এটার কারণে আমি কষ্ট পাচ্ছি। অনেকে তো আচ্ছা। মনে করবে যে অনেক মানুষ আমাদের কাছে আছে যাদেরকে দেখে আপনি হয়তো বলবেন যে না, তুমি তো ঠিকই আছো, তোমার চেহারায় তো আমি কোনো প্রবলেম দেখছি না, কিন্তু সে তো ভালো ফিল করছে না। সে যখন প্রতিদিন আয়নায় দেখে তার নিজেকে ভালো লাগে না। পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তির আর কিচ্ছু নাই, যখন একটা মানুষ নিজেকে দেখে তার নিজেকে ভালো লাগে না। এটা খুব পেইনফুল। তো এটা আসলে বলা খুব কঠিন যে না, যে এটা তো খুব বড় ধরনের কোনো প্রবলেম না। অ্যাকচুয়ালি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রবলেম তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। স্পেশালি তার যখন নিজেকে দেখে ভালো লাগে না, সেটা তো 1 নম্বর প্রবলেম। একদমই তাই। প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে কোনো নৈতিক বা আইনগত কোনো বাধা আছে? ডেফিনেটলি আছে। আমাদের সরকার এবং বিএমডিসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেগুলেশন করা আছে যে কোন ধরনের সার্জারি কে করবে, কোন ধরনের সার্জারি কোন ধরনের হাসপাতালে করা যাবে, কোন ধরনের সার্জারি করা যাবে না। ইন ডিটেইল রেগুলেশনের মধ্যে থেকেই কিন্তু বাংলাদেশে আমরা সার্জিক্যাল প্র্যাকটিসগুলো করে থাকি। আচ্ছা, একদমই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার শেষ প্রশ্ন, প্লাস্টিক সার্জারি নিয়ে সাধারণ মানুষের জন্য আপনার গুরুত্বপূর্ণ কী পরামর্শ রয়েছে? প্রথম কথা হচ্ছে, প্লাস্টিক সার্জারি শুধুমাত্র সৌন্দর্য বর্ধন না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরকম অনেক সমস্যা থাকে যেটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সমাধান করা সম্ভব, কিন্তু মানুষ আসলে জানেই না যে এটা আসলে প্লাস্টিক সার্জারি লাগবে। যেমন ত্বকের ক্যান্সার, এটা খুবই অবহেলিত একটা বিষয়। দেখা যায় ক্যান্সারটা বড় হতে 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 একটা সময় আসে যখন মানুষ কোনো ডাক্তারের কাছে যায়, তখন প্লাস্টিক সার্জনের কাছে রেফার করে। আবার ধরুন ব্রেস্ট ক্যান্সার, স্বাভাবিকভাবে আমরা একটু কনজারভেটিভ সোসাইটির ব্রেস্ট ক্যান্সারের রোগীরা কিন্তু প্রথম দিকে আসতে চান। অথচ আমরা যারা প্লাস্টিক সার্জন, আমরা কিন্তু ব্রেস্ট কেটে ফেলে দেই না। আমরা শুধুমাত্র ক্যান্সারটাকে সরিয়ে এনে ব্রেস্টটাকে কিন্তু একদম আগের মতো কাছাকাছি করে ফেলা সম্ভব, অপর ব্রেস্টে সমান করে দেওয়া সম্ভব। কিন্তু দেখা যায় মানুষ জানে না, মানুষ অনেক বেশি শাই ফিল করে, অনেক বেশি কনজারভেটিভভাবে থাকে। তো ওনারা আমাদের কাছে প্রেজেন্ট করেন অনেক লেট স্টেজে, যখন আসলে ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। এরকম অনেক কিছু আছে যেটা আসলে শুধুমাত্র ইনফরমেশনের অভাবে আমরা প্রপার টাইমে সেবাটা দিতে পারছি না। ডক্টর মনিরুজ্জামান সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার এই পরামর্শগুলো আমাদের যারা দর্শক রয়েছেন তাদের অনেক কাছে লাগবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। সুপ্রিয় দর্শক, প্লাস্টিক সার্জারি শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, বরং এটি অনেক সময় একজন মানুষের স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার পথ। ভুল ধারণা আর ভয়ের কারণে অনেকেই প্রয়োজন থাকা সত্ত্বেও এই চিকিৎসা থেকে দূরে থাকেন। কিন্তু সঠিক তথ্য, দক্ষ চিকিৎসক এবং সময় মতো সিদ্ধান্ত, এই 3টি বিষয় থাকলে প্লাস্টিক সার্জারি হতে পারে নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে বাংলা নিউজের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।